আজকে আমরা জানবো যে আলুর ফলন বৃদ্ধির জন্য আমরা কি কি ব্যবহার করব এবং কোন কোন সময়ে কি কি ব্যবহার করলে আলুর ফলন আমরা বেশি পাবো। তো আলুর ফলন বৃদ্ধির জন্য আমাদেরকে প্রথম থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো আলু ফলন বৃদ্ধির জন্য আপনাকে প্রথমত যেই কাজটা করতে সেটা হবে, প্রথমে আপনাকে ভালো বীজ নির্বাচন করতে হবে। ভালো বীজ নির্বাচনের ক্ষেত্রে আপনাকে যেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাতের বীজ ব্যবহার করতে হবে। বীজ বপনের আগে তা ফাঙ্গিসাইড যেমন কার্বোডাজিম বা ম্যানকোজেব দিয়ে শোধন করে নিতে হবে। তো এই শোধন করে নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। আলুর বীজ শোধন করে নেওয়ার জন্য আপনাকে কিন্তু এটা করতে হবে। অর্থাৎ আলুর যদি আপনি উচ্চ ফলন পেতে চান তো অবশ্যই আপনাকে কিন্তু এই কাজটা করে নিতে হবে। দ্বিতীয় ধাপে আপনাদের যে কাজটা করে নিতে হবে সেটা হবে মাটির প্রস্তুতি। অর্থাৎ মাটিটা ভালো করে আপনাকে চাষ করে নিতে হবে। যে মাটির যে পরিমাপ হিসেবে আমরা দেখি যে মাটির পিএইচপি, আলুর জন্য মাটির পিএইচপি 5.5 এবং 5.5 6.5 এর উপযুক্ত। এবং দ্বিতীয়ত হচ্ছে যে মাটিতে আপনাকে ভালোভাবে চাষ করে নিতে হবে। মাটিতে যাতে কোনো প্রকার ইঠা বা কোনো প্রকার না থাকে, মাটি যাতে একদম ধুলধুলে হয়ে যায় এবং মাটিতে রস যাতে পরিমাণ মতো থাকে, অতিরিক্ত রস যাতে না থাকে। এবং মাটিতে আপনাকে কি করতে হবে, জৈব সার মেশাতে হবে। আহ বিঘা প্রতি আপনাকে বিঘা প্রতি আপনাকে 1000 বা 1500 কেজির মতো কম্পোস্ট সার বা গোবর সার কিন্তু আপনাকে এখানে মিক্সিং করতে হবে। জমির গভীর চাষ করে আগাছা ও আগের ফলনের অবশিষ্টাংশ পরিষ্কার করে নিতে হবে। অর্থাৎ আপনি চাষ করার সময় জমিতে যদি কোনো আগাছা থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে এবং আগে যে যা চাষ করছেন সেগুলো যদি কোনো অবশিষ্ট থাকে সেগুলোও কিন্তু আপনাকে উঠাই নিতে হবে। দ্বিতীয়ত আমরা তৃতীয়ত আমরা দেখবো হচ্ছে যে সারের ব্যবস্থাপনা। সারের ব্যবস্থাপনা কি, আমরা যেই সেই সারগুলা আমরা জমিতে ব্যবহার করব, যেমন মৌলিক সার আমরা কি কি ব্যবহার করব, যেমন নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, এই তিনটা সার কিন্তু আমরা ব্যবহার করব। এবং এটা আমরা এখানে আমরা হেক্টর প্রতি ইউরিয়া দেব 200 থেকে 250 কেজি। যদি আপনি 200 কেজি ইউরিয়া করেন তাহলে বিঘা প্রতি আপনাকে 200 কেজি হিসাব করলে আপনাকে বিঘা প্রতি পড়তেছে হচ্ছে যে 50 কেজির মতো আপনাকে ইউরিয়া বিঘা প্রতি দিতে হবে। এবং টিএসপি 150 কেজি হেক্টর প্রতি, এখানে হেক্টর প্রতি আমি হিসাব বলছি, এবং বিঘা প্রতি আপনার সেক্ষেত্রে হচ্ছে যে 35 কেজির মতো। এবং এমওপিও কিন্তু 50 কেজির মতো আপনাকে বিঘা প্রতি ইউজ করতে হবে এটা। এবং হচ্ছে যে আপনি 3 বারে এটি ব্যবহার করবেন। তারপরে হচ্ছে যে এর ব্যবহার আছে 1.3 নাইট্রোজেন পুরো এবং পুরো ফসফরাস পটাশ বপনের সময় মাটিতে প্রয়োগ করুন। বাকি নাইট্রোজেন 2 বার। অর্থাৎ আপনি এই যে সারগুলা আপনি হচ্ছে 60 কেজি ইউরিয়া, 40 কেজি পটাশ এবং 60 কেজি হচ্ছে যে এমওপি অর্থাৎ ফসফেট যেটাকে আমরা বলে থাকি। তো এই সারগুলো 3 বারে আপনারা বিঘা প্রতি ইউজ করবেন। এবং হেক্টর প্রতি কিন্তু এখানে পরিমাণটা 200 থেকে 250 কেজি, টিএসপি 150 থেকে 200 কেজি, এমওপি অর্থাৎ পটাশ কিন্তু 200 থেকে 250 কেজি হেক্টর প্রতি ইউজ করবেন। তো আপনি এইটা 3 বার, অর্থাৎ এইটা পুরোটাই কিন্তু 3 বার ইউজ করবেন। অর্থাৎ জমি শেষ চাষে একবার আপনি হয়তোবা 20 কেজি ইউরিয়া এবং আহ হচ্ছে যে 15 কেজি টিএসপি এবং 20 কেজি পটাশ দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি বাকিটা কিন্তু 2 বার, 2 ধাপে আপনি এটি প্রয়োগ করবেন। অর্থাৎ প্রথমবার আপনি যখন গাছ বের হয়ে যাবে, প্রথমবার যখন আপনি আহ কোদাল দিয়ে যখন প্রথমবার বেঁধে দিবেন তখন একবার সার দিয়ে দিবেন, এবং প্রথমবার যখন আপনি সেচ দিবেন তখন কিন্তু আরেকবার ইউরিয়া সারটা ব্যবহার করে নেবেন। তারপরে এখানে জৈব সার কিন্তু আপনাকে গোবর সার আপনার 1500 কেজির মতো আহ ব্যবহার করবেন জমি চাষের সময়। এখন আপনাকে চতুর্থ যে কাজটা করতে হবে, জল সেচ ও নিষ্কাশন। যে আলু চাষে পর্যাপ্ত আর্দ্রতা থাকা জরুরি। অর্থাৎ আলু চাষের সময় আপনাকে জমি যাতে আর্দ্র থাকে অর্থাৎ শুষ্ক থাকে সেইটা নিশ্চিত করতে হবে। বীজ রোপণের পর হালকা সেচ দিন। অর্থাৎ বীজ রোপণ করার পর আপনি অল্প পরিমাণে সেচ দিতে পারেন। ফসল বৃদ্ধির সময়, বিশেষ করে কন্দ গঠনের সময় পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করুন। অতিরিক্ত জল নিষ্কাশনের ব্যবস্থা রাখুন। অর্থাৎ অতিরিক্ত যদি আপনার আকাশের বৃষ্টি হয় সেক্ষেত্রে জল নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। রোগ ও পোকা দমন। রোগ ও পোকা দমনের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আলুর ফলন বৃদ্ধির জন্য কিন্তু রোগ আহ, এবং পোকা দমন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে প্রথম যে রোগটা আলুর হয় সেটা হচ্ছে লেট ব্লাইট রোগ।
লেট ব্লাইটের রোগের প্রতিকারের জন্য আপনারা মেনকোজেব অথবা মেটালিক সিল স্প্রে করবেন। মেটালিক সিল স্প্রে করতে পারেন এটা, এবং প্রতি সপ্তাহে অথবা প্রচুর কুয়াশা যদি হয়, প্রচুর কুয়াশা হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার 4 দিন 5 দিন পর পর এই ম্যানকোজেব ছত্রাকনাশক যে ম্যানকোজেব সেটা ব্যবহার করতে হবে। যদি আবহাওয়া ভালো থাকে সেক্ষেত্রে আপনি 7 দিন বা 8 দিন অন্তর অন্তর কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। তারপরে কাটা পোকা এবং জাপ পোকা, এইটাও কিন্তু আলু কেটে দেয়, আলুর গোড়া কেটে দেয় এবং পাতা কিন্তু ফুটো ফুটো করে দেয়। এটা হচ্ছে কাটা পোকা এবং জাপ পোকার অত্যাচারে এটা হয়ে থাকে। তো এর প্রতিকারে ইমিডাক্লোপিড বা ক্লোরোপাইরিফস স্প্রে করতে হবে। ঠিক- তারপরে 6 নম্বরে সঠিক সময়ে রোপণ। রোপণের যে আপনি যে আলুটা রোপণ করবেন সেটার একটা সঠিক সময় থাকতে হবে। আলুর বীজ সাধারণত শীতকালে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা কিন্তু রোপণ করে থাকি। তো মাটিতে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রস্তুত থাকলে বপনের জন্য উপযুক্ত। যে তাপমাত্রা যদি 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকে সেক্ষেত্রে কিন্তু এটা উপযুক্ত সময়। তো 7 নম্বরে আমরা কি করবো, মালচিং পেপার দিয়েও কিন্তু আপনি চাইলে আলু আবাদ করতে পারেন, যে মাটির আর্দ্রতা ধরে রাখতে এবং আগাছা নিয়ন্ত্রণে খড় ও প্লাস্টিক মালচিং ব্যবহার করা হয়। অনেক সময় আমরা দেখবেন যে অনেকে কিন্তু আম, আলুর উপরে কিন্তু খড় দিয়ে মালচিং এর কাজটা করা হয়। পরিমিত, তারপর পরিমিত ফসল সংগ্রহ। আলু গাছের পাতা শুকিয়ে গেলে এবং কন্দ পরিপক্ক হলে ফসল তুলুন। উপসংহারে বলেন যে সঠিক জাত নির্বাচন, সার ব্যবস্থাপনা, সেচ ও রোগ পোকা নিয়ন্ত্রণের মাধ্যমে আলুর ফলন বৃদ্ধি সম্ভব। নিয়মিত খেতে নজর রাখা এবং কৃষি বিশেষজ্ঞের পরামর্শ আরো কার্যকর হবে। তো আপনারা এইভাবে যদি সবকিছু ঠিকঠাক মতো করেন তাহলে কিন্তু আপনারা আলুর ফলন অনেক ভালো পাবেন, এবং এতে আপনার কিন্তু অনেক লাভ হবে। এবং আলু আপনি ঠিক মতো সবকিছু যদি সময় মতো করতে পারেন তাহলে আপনার আহ আশানুরূপ ফল আপনি কিন্তু পাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।